গত কয়েক মাসে পশ্চিমবঙ্গে একের পর এক রাজনৈতিক ঘটনা ঘটছে। কোথাও ডিম ছোড়া, কোথাও কোমরে দড়ি বেঁধে ঘোরানো, কোথাও আবার বুলডোজার অভিযান। অনেকে বলছেন যা হচ্ছে ঠিকই হচ্ছে। মানছি এটা মানুষের ফ্রাস্ট্রেশন থেকে আসছে, হচ্ছে এত কিছু, কিন্তু আইন কি এই ধরনের ঘটনাকে সমর্থন করে, নাকি পরিস্থিতি অনুযায়ী এগুলোর অনেকটাই আইনের চোখে অপরাধের আওতায় পড়তে পারে? আজকে ভিডিওতে আমরা সেটাই খুঁজে দেখব। প্রতিবাদের সীমা কোথায় শেষ হয় আর আইনের শাসন কোথা থেকে শুরু হয়। ওয়েলকাম ব্যাক টু উইংস অফ স্টোরিজ। আমি প্রীতম আর তোমরা দেখছো শ্যাডোজ অ্যান্ড সিক্রেটস। ইটস র, রিয়েল অ্যান্ড রিলেটেবল। ভারতের রাজনীতিতে প্রতিবাদের ইতিহাস নতুন নয়। স্বাধীনতার আগে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত রাস্তায় নেমে বিক্ষোভ হয়েছে, ধর্ণা হয়েছে, কালো পতাকা দেখানো হয়েছে, স্লোগান উঠেছে, কখনো প্রতীকীভাবে জুতো দেখানো হয়েছে। এই সবই গণতান্ত্রিক প্রতিবাদের পরিচিত ছবি। কিন্তু গত কয়েক মাসে পশ্চিমবঙ্গে যেন আরেকটা নতুন প্রতিবাদের ভাষা তৈরি হয়েছে। অনেকে একে বলছেন ডিম থেরাপি, ডিম রাজনীতি। শুরুটা ঘটে মে মাসে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে একটা, মানে এটা শুরু হয়েছিল সেখান থেকে না, আর এর আগেও হয়েছিল। ওটাই মেনলি সবচেয়ে বড় একটা ঘটনা ঘটে আর কি, আমার যতদূর মনে আছে। তো সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরে একটা রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঠিক না, ও বাইকে করে যাচ্ছিল। তো সেখানে হচ্ছে তাকে লক্ষ্য করে ডিম, পাথর, জুতো ছোড়া হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে নিরাপত্তা বলায় আরও শক্ত করতে হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে তাকে নিরাপত্তার স্বার্থে হেলমেট পরে এলাকা ছাড়তে হয়। ঘটনার পর শুরু হয় পলিটিক্যাল ব্লেম গেম। বিরোধীদের দাবি হচ্ছে এটা ছিল পরিকল্পিত রাজনৈতিক হামলা। অন্যদিকে শাসক দলের অভিযোগ হচ্ছে এটা সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু বিতর্ক সেখানেই থেমে থাকেনি। কয়েক সপ্তাহের মধ্যেই ওই শওকত মোল্লা, তপন পাত্র, কুণাল ঘোষ, তারপর আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরও প্রচুর, আমি জানিও না, নামও জানি না অনেকে এরকম, যাদের সাথে ঘটেছে এই একই এক ঘটনা আর কি। নদিয়ার কৃষ্ণনগরে এবার লোকসভা সাংসদ মহুয়া মৈত্র গতকাল আর কি, তার গাড়ির দিকে ডিম ছোড়া হয়। পরে দলীয় অফিসের সামনেও বিক্ষোভ হয়। এর আগেও উত্তর চব্বিশ পরগনা নৈহাটিতে একই ধরনের প্রতিবাদের খবর সামনে এসেছিল। একটা, দুটো, তিনটে, অজস্র ঘটনা। তারপর প্রশ্নটা আর আলাদা থাকে না, এটি আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ধীরে ধীরে রাজনৈতিক প্রতিবাদের এক নতুন ভাষায় পরিণত হচ্ছে। প্রথমবার ঘটনাটা শুনলে অনেকেই হয়তো বলবেন যে আরে এটা তো একটা ডিমই তো ছুঁড়েছে, কী আর এমন ব্যাপার হয়েছে। কিন্তু সমস্যাটা ডিম নয়, সমস্যাটা চিন্তা ভাবনায়, যেটা সেই ডিমের সঙ্গে ছুঁড়ে দেওয়া হচ্ছে আর কি। প্রথমে বিদ্রূপ, তারপর অপমান, তারপর ধাক্কাধাক্কি, তারপর আরও বড় গ্রাজ। আজ যদি রাজনৈতিক মতবিরোধের ভাষা হয়ে ওঠে ডিম, কাল সেটা ইটও হতে পারে, পরশু হয়তো আগুন। আর একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে এই ধরনের ঘটনার সঙ্গে প্রায়ই কিছু স্লোগানও শোনা যায়, কিন্তু আইনের চোখে এগুলোর গুরুত্ব আলাদা। কারণ গণতন্ত্রে যে যত বড় দোষী হোক না কেন, তাকে দোষী ঘোষণা করার অধিকার জনতার নয়, সেটা আদালতের। আমরা কেউ ব্যক্তিগতভাবে বিশ্বাস করতেই পারি যে একজন মানুষ তো খুব দুর্নীতিগ্রস্ত, আমরা তার বিরুদ্ধে আন্দোলনও করতে পারি, তার পদত্যাগও চাইতে পারি, তদন্তের দাবিও তুলতে পারি, কিন্তু আদালত রায় দেওয়ার আগে তাকে অপরাধী বলে ঘোষণা করার অধিকার কারোর নেই। এটাই আইনের অন্যতম মৌলিক নীতি, যাকে ইংরেজিতে বলা হয় প্রিজাম্পশন অফ ইনোসেন্স। অর্থাৎ আদালত দোষী প্রমাণ না করা পর্যন্ত প্রত্যেক মানুষ আইনের চোখে নির্দোষ। এই নীতিটাই একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে ভিড়ের বিচার থেকে আলাদা করে। কিন্তু এখানেই ঘটনাগুলো থেমে থাকেনি। বিক্ষোভকারীদের একাংশ মহুয়া মৈত্রের গাড়ি এবং দলীয় অফিস লক্ষ্য করে ছুড়ে দেন পচা বেগুন, নর্দমার কাদা, এমনকি গোবর মেশানো জলও। ঘটনার পরে মহুয়া মৈত্র নিজেই সামাজিক মাধ্যমে একটা ভিডিও পোস্ট করেন, ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করেন,
ইনস্টাগ্রাম আর ফেসবুক হবে বোধহয় মোস্ট প্রবাবলি। সেখানে দেখা যায় তার অফিসের সামনে কাদা, গোবর, নোংরা, বর্জ্য ছড়িয়ে রয়েছে আর কি। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ হচ্ছে এটা পরিকল্পিত একটা রাজনৈতিক হামলা। অন্যদিকে বিজেপির দাবি হচ্ছে এটি দলের কোনো কর্মসূচি নয়, বরং স্থানীয় মানুষের ক্ষোভ থেকেই এই বিক্ষোভ হয়েছে। কিন্তু 2024 সালের 1 জুলাই থেকে ভারতে কার্যকর হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস। এই আইনে কোনো ঘটনার বিচার হয় তার পরিস্থিতি, তার উদ্দেশ্য এবং পরিণতি, এই 3টি বিষয়ে বিবেচনা করে। অর্থাৎ শুধু কি ছোড়া হয়েছে সেটাই নয়, কেন ছোড়া হয়েছে, কাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এবং তার ফলে কি ঘটেছে, সব কিছুই গুরুত্বপূর্ণ। ধরুন কোনো ব্যক্তির গায়ে বা গাড়িতে ইচ্ছাকৃতভাবে ডিম, কাদা কিংবা গোবর ছোড়া হলো আর কি। পরিস্থিতি অনুযায়ী তদন্তে এটা ক্রিমিনাল ফোর্স, অ্যাসল্ট, প্রপার্টি ড্যামেজ, তারপর ক্রিমিনাল ইন্টিমিডেশন কিংবা অন্য প্রাসঙ্গিক ক্রিমিনাল অফেন্সের আওতায় পড়তে পারে। যদি ঘটনায় কোনো নারীকে লক্ষ্য করে এমন আচরণ করা হয়, তাহলে তদন্তে তার মর্যাদা বা শালীনতার প্রশ্ন বিবেচনায় আসতে পারে। অর্থাৎ এটি শুধু রাজনৈতিক শালীনতার প্রশ্ন নয়, এটি আইন শৃঙ্খলারও প্রশ্ন। কারণ গণতন্ত্রে প্রতিবাদের অধিকার যেমন রয়েছে, তেমনি অন্য একজন নাগরিকের মর্যাদা ও নিরাপত্তার অধিকারও সমানভাবে সুরক্ষিত। অর্থাৎ রাজনৈতিক প্রতিবাদ হতে পারে, কিন্তু শারীরিকভাবে কিছু নিক্ষেপ করা আইনসম্মত নয়। এখানেই আসে আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন: পুলিশ কি কোনো অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে জনসমক্ষে ঘোরাতে পারে? সত্যি বলতে আমি এতদিন জানতাম যে এমনটা হয় না। আমি জানতাম ভারতের সংবিধানের আর্টিকেল 21 প্রত্যেক মানুষের রাইট টু লাইফ অ্যান্ড ডিগনিটি অর্থাৎ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারকে স্বীকৃতি দেয়। আর এই অধিকার শুধু সাধারণ নাগরিকের নয়, একজন অভিযুক্তেরও। সবচেয়ে গুরুত্বপূর্ণ রায়গুলোর একটা হচ্ছে গিয়ে মানে এই প্রসঙ্গে, সেটা ডিকে বাসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলায় আদালত বলেছিল যে অ্যারেস্ট মানেই শাস্তি নয়, পুলিশের হেফাজতে নির্যাতন চলবে না কোনোভাবে, গ্রেফতারের ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন মানতে হবে এবং অভিযুক্তের মানবিক মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এরপর আরেকটা কেস আমার মনে পড়ছে, সেটা হচ্ছে প্রেম শঙ্কর শুক্লা ভার্সেস দিল্লি অ্যাডমিনিস্ট্রেশন মামলায় সুপ্রিম কোর্ট আরও স্পষ্ট করে জানায় যে রুটিন হ্যান্ডকাফিং বা দড়ি দিয়ে বেঁধে রাখা আইনসম্মত নয়। শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে, যেমন অভিযুক্ত অত্যন্ত বিপজ্জনক হলে, পালিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকলে বা গুরুতর নিরাপত্তার ঝুঁকি থাকলে, মানে এরকম আছে যদি থাকে আর কি, তবেই এমন ব্যবস্থা নেওয়ার যুক্তি থাকতে পারে। পরে সিটিজেন্স অফ ডেমোক্রেসি ভার্সেস স্টেট অফ আসাম মামলায় আদালত আরও কড়া ভাষায় বলে যে হ্যান্ডকাফিং হবে এক্সেপশন, রুল নয়। পুলিশ নিজের ইচ্ছে মতো কাউকে হাত করা বা দড়ি পরাতে পারে কি? যতদূর জানি যে প্রয়োজনে সেই সিদ্ধান্তের যথাযথ কারণ আদালতের সামনে ব্যাখ্যা করতে হবে। তবে এখানেও একটা বিষয় পরিষ্কার করে রাখা জরুরি, সেটা হচ্ছে প্রতিটি ঘটনার নিজস্ব বাস্তব পরিস্থিতি আলাদা। কিন্তু যতদূর জানতাম, পুলিশ যদি দেখাতে পারে যে অভিযুক্তের পালিয়ে যাওয়ার হাই চান্সেস আছে অথবা বিশেষ নিরাপত্তাজনিত কারণ ছিল, তাহলে আদালত সেই নির্দিষ্ট পরিস্থিতি বিবেচনা করে। কিন্তু শুধু জনতার সামনে অপমান করার উদ্দেশ্যে কোনো অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো ভারতের সুপ্রিম কোর্টের নির্ধারিত নীতির সঙ্গে সাধারণভাবে সামঞ্জস্যপূর্ণ কি? আমি ঠিক জানি না, মানে তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানাও এই ব্যাপারটা। আমি ঠিক এক্স্যাক্টলি জানি না যে এরকম করা যায় কি না। ডেফিনেটলি আইন কখনো বলে না যে আপনি প্রতিবাদ করতে পারবেন না, বরং আইন বলে আপনি প্রতিবাদ করুন, কিন্তু অন্যের অধিকার লঙ্ঘন করে নয়। যে যত বড় দোষী হোক না কেন, তার গায়ে কিছু ছুঁড়ে, তাকে ঘিরে ধরে, ভয় দেখিয়ে, তারপর অপমান করে, এসব করে নয়। কারণ প্রতিবাদ যদি অন্যের অধিকার কেড়ে নেয়, তাহলে সেটি আর শুধুমাত্র প্রতিবাদ থাকে না, সেটি আইনের বিচারের বিষয় হয়ে ওঠে। এদিকে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন যে ডিম ছোড়া বিজেপি সংস্কৃতি নয়। তার মতে এই ধরনের ঘটনা কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তি বাড়ায় না,
বরং ক্ষতিগ্রস্ত করে। তিনি দলীয় কর্মীদেরও এমন কর্মকাণ্ড থেকে দূরে বিরত থাকতে আহ্বান করেছেন আর কি, জানিয়েছেন। তবে একই সঙ্গে তিনি দাবি করেন যে এগুলো সংগঠিত দলীয় কর্মসূচি নয়, বরং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। অন্যদিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন যে দীর্ঘদিন ধরে রাজ্যে দুর্নীতির অভিযোগ, নিয়োগ কেলেঙ্কারি এবং প্রশাসনের প্রতি মানুষের যে অসন্তোষ, সেটা থেকেই এই ধরনের বিক্ষোভের জন্ম হয়েছে। তার বক্তব্য, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়, কিন্তু মানুষের ক্ষোভকেও অস্বীকার করা যাবে না। অর্থাৎ বিজেপির সরকারি অবস্থান ছিল এই যে ঘটনাকে সরাসরি সমর্থন করা যাবে না, করো না, কিন্তু এর পেছনের জনরোষকে একটু গুরুত্ব দিয়ে দাও। এবং এখানেই শুরু হয় আরও বড় একটা প্রশ্ন, এই লিমিটেশনটা কোথায় টানা হবে? কারণ একজন মানুষ যদি মনে করেন ও দুর্নীতিগ্রস্ত তাই ডিম ছুঁড়েছি, আর আরেকজন যদি মনে করেন ও অপরাধী তাই ওর বাড়ি ভেঙে দিয়েছি, তাহলে এই দুই যুক্তির মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? হয়তো পদ্ধতিতে, কিন্তু ইন জেনারেল সেখানেই আমাদের নিয়ে আসে আরেকটি বহু আলোচিত শব্দ, বুলডোজার জাস্টিস। ধরুন একজন মানুষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, পুলিশ তদন্ত করছে, মামলা আদালতে রয়েছে, বিচার এখনও শেষ হয়নি, কিন্তু তার আগেই এক সকালে প্রশাসনের গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে, তারপর একটা বিশাল বুলডোজার কয়েক মিনিটের মধ্যে ভেঙে ফেলা হলো বাড়ি, দোকান, ব্যবসা, বহু বছরের সঞ্চয়ে গড়ে ওঠা জীবন। সরকারগুলোর বক্তব্য ছিল এটা কোনো শাস্তি নয়, এটি বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান। অর্থাৎ যে বাড়ি ভাঙা হয়েছে সেটি অপরাধের জন্য নয়, বরং আইনের চোখে অবৈধ নির্মাণ হওয়ার কারণেই ভাঙা হয়েছে। শুনতে যুক্তিসম্মত লাগতেই পারে, কারণ বেআইনি যে নির্মাণ সেটা ভাঙার ক্ষমতা প্রশাসনের অবশ্যই রয়েছে। কিন্তু বিতর্ক শুরু হয় অন্য জায়গায়, যখন দেখা যায় যাদের বিরুদ্ধে সদ্য অপরাধের অভিযোগ উঠেছে তাদের বাড়িতেই খুব দ্রুত বুলডোজার পৌঁছে যাচ্ছে। আর তখনই প্রশ্ন ওঠে, এটা কি সত্যি শুধু অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান, নাকি অভিযোগ ওঠার পরই এক ধরনের তাৎক্ষণিক শাস্তি? এই প্রশ্নই শেষ পর্যন্ত পৌঁছে যায় দেশের সর্বোচ্চ আদালতে। এই কেসটা আমার মনে পড়ে গেল ওই নায়ক বলে ছবিটা আছে না, অনিল কাপুরের। ও যেই একদিনের মুখ্যমন্ত্রী হয়েছে অমনি ওর বাড়ি ভেঙে গেল, বাড়ি নাকি অবৈধভাবে বানানো হয়েছে, হ্যান ত্যান, একটা পাশ ভেঙে দিল। যাই হোক, এই প্রশ্ন থেকেই জন্ম নিয়েছে একটা বহুল আলোচিত শব্দ, সেটা হচ্ছে বুলডোজার জাস্টিস। গত কয়েক বছরে দেশের বিভিন্ন রাজ্যে এমন বহু ঘটনা সামনে এসেছে যেখানে অপরাধে অভিযুক্ত ব্যক্তি বা তার পরিবারের সম্পত্তি ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু আইন কি বলছে? 2024 সালের 10ই নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায়ে তথাকথিত বুলডোজার জাস্টিস বা শাস্তিমূলকভাবে বাড়িঘর গুড়িয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয়। বিচারপতি বি.আর. গাভাই এবং কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ জানায়, কেবল অভিযুক্ত বা এমনকি দোষী সাব্যস্ত হলেই তার সম্পত্তি ভেঙে দেওয়া যাবে না, কারণ সেটা রুল অফ ল অর্থাৎ আইনের শাসনের পরিপন্থী। আদালত বলেছে শাস্তি দেওয়ার ক্ষমতা আদালতের, প্রশাসনের নয়। সুপ্রিম কোর্ট 4টি বড় ধাপ বা ডিউ প্রসেস বাধ্যতামূলক করেছে। নোটিশ, অন্তত 15 দিনের লিখিত নোটিশ দিতে হবে। কোন আইনে ভাঙা হয়েছে সেটাও স্পষ্ট জানাতে হবে। তারপর হিয়ারিং, 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে মালিক বা অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, একতরফা সিদ্ধান্ত নেওয়া যাবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রিজেন্ট অর্ডার, কর্তৃপক্ষকে লিখিত ও অভিযুক্ত আদেশ দিতে হবে, কেন ভাঙা ছাড়া উপায় নেই সেটাও ব্যাখ্যা করতে হবে। তারপরও আদালতে যাওয়ার জন্য আরও অন্তত 15 দিন সময় দিতে হবে। ডিমোলিশন, সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ভাঙা যাবে। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি বাধ্যতামূলক। কিছুদিন আগেই কলকাতার বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রশাসনের দাবি ছিল ফুটপাত এবং সরকারি জমি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করা হয়েছিল, সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছিল, দমকল, অ্যাম্বুলেন্স কিংবা জরুরি পরিষেবার ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছিল, তাই আইন মেনেই দখলমুক্ত করার অভিযান চালানো হয়েছে। সরকারের বক্তব্য ছিল এটা কোনো রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং জনস্বার্থে প্রশাসনিক পদক্ষেপ। অন্যদিকে বিরোধী দলগুলোর বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের অভিযোগ হচ্ছে
অনেক ক্ষেত্রে পর্যাপ্ত পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হয়েছে। ফলে বহু মানুষের জীবিকা হঠাৎ করেই বিপদের মুখে এসে পড়েছে। এই বিতর্ক শেষ পর্যন্ত আদালতের দরজায় গিয়ে পৌঁছায়। কলকাতা হাইকোর্ট এটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয় যে শহরকে সুন্দর রাখা যেমন প্রশাসনের দায়িত্ব, তেমনি মানুষের অধিকার রক্ষা করাও প্রশাসনেরই দায়িত্ব। অবৈধ দখল সরানো যেতে পারে, কিন্তু সেই প্রক্রিয়ায় আইন মেনে চলতেই হবে, কারণ জীবিকার অধিকারও সংবিধানের সুরক্ষিত অধিকারের সঙ্গে গভীরভাবে যুক্ত। অর্থাৎ এখানেও আদালতের বার্তা একই, প্রশাসন শক্ত হাতে আইন প্রয়োগ করতেই পারে, কিন্তু আইনের বাইরে গিয়ে নয়। আজকে ভিডিও শুরুতে আমরা 3টে প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে রাগ হলে ডিম ছোড়া যায়, কাউকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো যায়, কিংবা বিচার শেষ হওয়ার আগেই বুলডোজার চালানো যায়। আমি যতদূর জানি প্রতিবাদ করা যায়, কঠোর আইন প্রয়োগও করা যায়, কিন্তু দুটোই করতে হবে সংবিধানের সীমার মধ্যে। কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি জনতার রাগ নয়, সরকারের ক্ষমতাও নয়, সবচেয়ে বড় শক্তি হলো রুল অফ ল। আইনের শাসনই গণতন্ত্রের শেষ ভরসা। শেষে একটা প্রশ্ন থেকেই যায়, সেটা হচ্ছে প্রতিবাদের সীমা কোথায় শেষ হওয়া উচিত? সেটা তুমি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমাকে। আমি প্রীতম, আর তোমরা দেখছিলে উইংস অফ স্টোরিজ, শ্যাডোজ অ্যান্ড সিক্রেটস। ইটস র, রিয়েল অ্যান্ড রিলেটেবল। আজকের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে পারো, এবং উইংস অফ স্টোরিজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর আজকের ভিডিও যদি তোমার সত্যি সত্যি ভালো লাগে তাহলে তোমার এই ভিডিওটা ডেফিনেটলি ভালো লাগবে। এখানে আমরা আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গে একটি নতুন বিল প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে গুন্ডা দমন বিল। সেটা আমাদের জন্য কতটা চিন্তার নাকি চিন্তার নয়, সেটা আমি আলোচনা করেছি এখানে। সো আর এইখানে তুমি ক্লিক করে দেখে নিতে পারো এই প্লেলিস্টের বাদবাকি ভিডিওসগুলো। তাহলে তোমার সঙ্গে দেখা হচ্ছে নয় এখানে নয় এখানে। টাটা।